স্লাইড কি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যায় স্যার। ওকে, আমরা আজকে ইকুয়েশন অফ টাইম দিয়ে শুরু করব। The difference between the mean and the apparent solar time at any instant is known as the equation of time. বলা হচ্ছে কি যে মেইন সোলার টাইম এবং অ্যাপারেন্ট সোলার টাইমের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হচ্ছে ইকুয়েশন অফ টাইম। আমরা অলরেডি ডেফিনেশন গুলো দেখে এসেছিলাম যে মেইন সোলার টাইমটা আমরা মেইন সানের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতাম, আর অ্যাপারেন্ট সোলার টাইমকে আমরা ট্রু সানের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতাম, তাই তো? জি স্যার। ওকে, তাইলে এই যে মেইন সানের রেসপেক্টে যে টাইম সোলার টাইম এবং অ্যাপারেন্ট বা ট্রু সানের রেসপেক্টে যে সোলার টাইম, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই দুইটা টাইমের সিস্টেমের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হয় ইকুয়েশন অফ টাইম। সো এটার এক্সপ্রেশনটাকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি। ইকুয়েশন অফ টাইম ইকুয়ালস টু মেইন সোলার টাইম মাইনাস অ্যাপারেন্ট সোলার টাইম, মেইন টাইম মাইনাস অ্যাপারেন্ট টাইম, এভাবেই আমরা বলতে পারি। ক্লক টাইম মাইনাস ডায়াল টাইম, এভাবেই বলতে পারি। half of the difference between length afternoon and length morning, or hour angle of the mean sun minus hour angle of the apparent or true sun, বিভিন্ন ফরম্যাটে আমরা ইকুয়েশন অফ টাইম কে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা বেসিক্যালি মানে ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করি হচ্ছে এই রিলেশনটা, ফার্স্ট যে রিলেশন মেইন সোলার টাইম মাইনাস অ্যাপারেন্ট সোলার টাইম, অর্থাৎ মেইন সোলার টাইম এবং অ্যাপারেন্ট সোলার টাইমের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে ইকুয়েশন অফ টাইম। So the amount of equation of time and its variations are due to two reasons. বলা হচ্ছে কি এই যে ইকুয়েশন অফ টাইমটা, এটা কিন্তু বিভিন্ন ইনস্ট্যান্টে বা বিভিন্ন পয়েন্টে এই টাইমটা কিন্তু ভেরি করতে পারে মূলত দুইটা কারণে। সে কারণগুলো কি? the variable motion of the true sun or apparent sun in the ecliptic owing to the eccentricity of the earth's orbit, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। বলা হচ্ছে কি আর্থের যে অরবিট, আর্থের অরবিট বলতে কি বুঝি আমরা? কক্ষপথ, অর্থাৎ আর্থ যে কক্ষপথে ঘুরে সে অক্ষপথকে বোঝাচ্ছে। দ্যাট মিন্স এক্সিস অফ রোটেশন, তাই তো? জি স্যার। যে এক্সিস অফ রোটেশনের রেসপেক্টে আর্থ মুভ করে সেটাকে বলা হচ্ছে আর্থস অরবিট। তো বলা হচ্ছে যে আর্থের অরবিটের সাথে ট্রু সানের যে ইক্লিপ্টিক, অর্থাৎ ট্রু সানের যে পাথ বা যে সার্কেলে ট্রু সানটা মুভ করে, আর্থের অরবিটের সাথে সানের ট্রু সানের যে ইক্লিপ্টিক, এটা সব সময় একটা এক্সেন্ট্রিসিটি মেইনটেইন করে থাকে। দ্যাট মিন্স কনসেন্ট্রিক হয় না। তো সেই কারণে হয় কি, দ্যাট মিন্স একটা ইনক্লাইনেশনে থাকে সব সময়, যার কারণে এই অ্যামাউন্ট অফ ইকুয়েশন অফ টাইমটা সব সময় ভেরি করে। সব সময় ভেরি করে না, এটা পার্টিকুলার কিছু কেসে ভেরি নাও করতে পারে, সেটা আমরা একটু পরে দেখতেছি। সেকেন্ড রিজন হচ্ছে কি দা অবলিকুইটি অফ দা ইক্লিপ্টিক টু দা ইকুয়েটর। এটা আমরা অলরেডি জানি যে ইকুয়েটর এবং ইক্লিপ্টিক কিন্তু একই প্লেনে থাকে না, ঠিক কি না? এটা আমরা দেখেছিলাম না? শুনতে পাচ্ছি? জি স্যার। এটাকে আমরা বুঝছি সেকেন্ড রিজনটা, দা অবলিকুইটি অফ দা ইক্লিপ্টিক টু দা ইকুয়েটর। ইকুয়েটর এবং ইক্লিপ্টিক কি সেম প্লেনে থাকে? না স্যার, ইনক্লিনেশন থাকে। ইনক্লিনেশন থাকে। এবং সেই অ্যাঙ্গেলটা কত ছিল মনে আছে? 23 ডিগ্রি 23 ডিগ্রি 5 মিনিট বা এরকম টাইপের কিছু একটা, তাই তো? তো সেই অবলিকুইটির কারণেও এই অ্যামাউন্ট অফ ইকুয়েশন অফ টাইমের ভেরিয়েশন হইতে পারে। সো বাট দ্য ইকুয়েশন অফ টাইম ইজ 0 4 টাইমস। তাহলে ইকুয়েশন অফ টাইমটা কখন 0 হতে পারে? আমরা যদি ইকুয়েশন থেকে দেখি, ইকুয়েশন অফ টাইমটা কখন 0 হইতে পারে? যদি মিন সোলার টাইম এবং অ্যাপারেন্ট সোলার টাইম যদি সেম হয়ে যায় একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে। যদি এই দুইটা টাইমই সেম হয় সেক্ষেত্রে আমরা ইকুয়েশন টাইমটা 0 পাবো। এবং সেই ঘটনাটা ঘটে 4 টাইমস।
ডিউরিং এ ইয়ার, সেগুলা কখন কখন, যে এপ্রিল 15, জুন 14, জুন 14 কিন্তু সামনে আসতেছে, আমরা হয়তো বা কিছুদিন পরেই দেখবো, সেপ্টেম্বর 21, ডিসেম্বর 25। এই চারটা পিরিয়ডে আমরা কি দেখতে পাবো, এই যে ইকুয়েশন অফ টাইম, এই চারটা ইনস্ট্যান্টে ইকুয়েশন অফ টাইম কি হয়ে যাবে, 0 হয়ে যাবে 4 টাইমস। On these dates the true sun and the mean sun are on the same meridian। তাহলে কখন হওয়া সম্ভব এই ইকুয়েশন অফ টাইম 0, যখন ট্রু সান এবং মিন সান যখন একই মেরিডিয়ানে চলে আসে, এবং সেটা 4 বার এই ঘটনাটা ঘটবে। and as a result the apparent time and the mean time are equal। স্যার এই ডেটগুলো ওই বড় রাত ছোট রাতের ডেটগুলো না? হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ইন দা নটিক্যাল, আচ্ছা এটা একটু তোমরা আরেকটু চেক করে দেখিও যে আমরা যেটা বড় রাত বা ছোট রাত বলি সেটার সাথে মিলে কিনা। ইন দা নটিক্যাল অ্যালমানাক the equation of time is tabulated for every midnight। যখন নটিক্যাল অ্যালমানাক তৈরি করা হয় তখনও কিন্তু আমরা ওই যেটার বেসিসে এই অ্যালমানাকটা তৈরি করা হয় সেই বেসিসটা হচ্ছে কি প্রত্যেক মিডনাইটে, প্রত্যেক দিনের মিডনাইটে ইকুয়েশন অফ টাইমটা টেবুলেশনের মাধ্যমে নটিক্যাল অ্যালমানাকটা তৈরি করা হয়। স্যার অ্যালমানাক কি? আমরা এর আগে দেখেছিলাম না স্টার অ্যালমানাক, বলেছিলাম মনে আছে? ওই যে আমরা সেকেন্ড সিস্টেম দিয়ে যেটা করতাম, সেকেন্ড কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট মিন্স ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম দিয়ে আমরা যেটা করতাম, স্টার ক্যাটালগ, তারপরে স্টার অ্যালমানাক, যেটাকে আমরা টেবল অফ দ্য স্টার বলি আর কি। জি স্যার। তো এই যে স্টার গুলোর মধ্যে সিরিয়াল করা হয় নটিক্যাল মাইলের রেসপেক্টে, এই সিরিজটা তৈরি করা হয় বেসিক্যালি প্রত্যেক মিডনাইটে ইকুয়েশন অফ টাইমটা কত সেটা টেবুলেশন করার মাধ্যমে কিন্তু এই অ্যালমানাকটা তৈরি করা হয়। দ্যাট মিন্স এটা বলার কারণ হচ্ছে কি যে এই ক্ষেত্রে পার্টিকুলার এই কেসে আমরা ইকুয়েশন অফ টাইমকে ইউজ করতে পারি আর কি। এইগুলো আমরা অলরেডি বলেছি, অ্যাস্ট্রোনমিক্যাল এন্ড সিভিল টাইম, রিলেশন বিটুইন ডিগ্রিজ এন্ড আওয়ার্স অফ টাইম, এটাও আমরা অলরেডি এক্সপ্লেন করেছিলাম। কনভার্সন অফ, এবার আমরা জাস্ট কয়েকটা টিপিক্যাল কনভার্সন দেখবো। কনভার্সন অফ লোকাল টাইম টু দা স্ট্যান্ডার্ড টাইম এন্ড ভাইস ভার্সা। তো এই জিনিসটা আমরা অলরেডি একটা জেনারেল ইকুয়েশন হিসেবে আগে দেখেছিলাম। প্রথমে ইকুয়েশনটাই বলি, এটা আমরা মনে হয় আগে দেখেছিলাম না, প্রিভিয়াস স্লাইডে আমরা এটা নিয়ে বলেছিলাম LMT ইকুয়ালস টু GMT প্লাস মাইনাস লংজিটিউড অফ দা প্লেস, মনে আছে কিনা লাস্টের ইকুয়েশনটা? জি স্যার, জি স্যার। ওই যে মনে পড়ে যে আমি বলেছিলাম LMT ইকুয়ালস টু GMT প্লাস ইস্ট লংজিটিউড ইকুয়ালস টু GMT মাইনাস ওয়েস্ট লংজিটিউড। জি স্যার। তো সেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা যদি জেনারেলি বলি সিম্পলিফাই করে, যে LMT ইকুয়ালস টু GMT প্লাস মাইনাস লংজিটিউড অফ দা প্লেস। তাহলে প্লাস কখন হবে? প্লাস কখন হবে স্যার ইস্টে যখন হবে। ইস্টে কে থাকবে? যে অবজারভার্স মেরিডিয়ান। অবজারভার্স মেরিডিয়ান যদি গ্রিনিচ মেরিডিয়ানের ইস্টে থাকে তাহলে লংজিটিউডও ইস্ট হবে না? জি স্যার। তাহলে তখন আমরা ইস্ট লংজিটিউড পাবো, সেক্ষেত্রে আমরা পজিটিভ সাইন ইউজ করব। আর নেগেটিভটা কখন? যদি অবজারভার্স মেরিডিয়ান গ্রিনিচ মেরিডিয়ানের রেসপেক্টে ওয়েস্ট হেমিস্ফিয়ারে যদি থাকে, দ্যাট মিন্স ওয়েস্ট লংজিটিউড যখন পাবো তখন এটা নেগেটিভ হবে। ক্লিয়ার? তো এটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে এখানে দেখতে পাচ্ছি যে LMT ইকুয়ালস টু, যেহেতু GMT এটাও কিন্তু একটা গ্রিনিচ মিন টাইম, যেটা এটাও একটা স্ট্যান্ডার্ড টাইম না, যেহেতু আমরা গ্রিনিচ মেরিডিয়ানের রেসপেক্টে নিচ্ছি, এটাও তো একটা স্ট্যান্ডার্ড টাইম ইটসেলফ। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে LMT ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড MT স্ট্যান্ডার্ড মিন টাইম প্লাস মাইনাস ডিফারেন্সিয়াল লংজিটিউড। সেম ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এটা লোকাল মিন টাইমের ক্ষেত্রে। তাইলে মিন টাইম মিন্স মিন সানের রেসপেক্টে, ঠিক একইভাবে আমরা ট্রু সানের রেসপেক্টে বলতে পারি না? এটা যদি মিন সানের রেসপেক্টে আমরা এক্সপ্রেস করি
তাইলে অ্যাপারেন্ট সান বা ট্রু সানের রেসপেক্টিভ আমরা একটা এক্সপ্রেশন পাবো যেটাকে বলা হচ্ছে লোকাল অ্যাপারেন্ট টাইম ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড এটি প্লাস মাইনাস ডিফারেন্স ইন দ্য লংজিটিউড। একইভাবে সাইডরিয়াল টাইমের ক্ষেত্রে আমরা বলতে পারি লোকাল সাইডরিয়াল টাইম ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড সাইডরিয়াল টাইম প্লাস মাইনাস ডিফারেন্স ইন দ্য লংজিটিউড। এই তিনটা এক্সপ্রেশন ক্লিয়ার কিনা? তিনটা এক্সপ্রেশনই আমরা এই লাস্টের যেটা এক্সপ্রেশন এটার মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করেছি। এখানে জাস্ট ভেরিয়েশনটা কোথায় হচ্ছে, ফার্স্ট এক্সপ্রেশনটা হচ্ছে মিন সানের রেসপেক্টে, সেকেন্ড এক্সপ্রেশনটা ট্রু সানের রেসপেক্টে, থার্ড এক্সপ্রেশনটা হচ্ছে সাইডরিয়াল টাইম, দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইসের রেসপেক্টে। ক্লিয়ার? হ্যালো, এই তিনটা এক্সপ্রেশন কি ক্লিয়ার? আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, ফার্স্ট এক্সপ্রেশনটা হচ্ছে মিন সানের রেসপেক্টে, মিন সান। সেকেন্ড এক্সপ্রেশনটা হচ্ছে ট্রু সানের রেসপেক্টে, থার্ড এক্সপ্রেশনটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইসের রেসপেক্টে। এবং তিনটা এক্সপ্রেশনে আমরা রিপ্রেজেন্ট করেছি এই লাস্ট যে এক্সপ্রেশনটা ছিল এটা রেসপেক্টে। ক্লিয়ার? জি স্যার। লাস্টে আমরা জাস্ট গ্রিনিস ইউজ করেছিলাম আর এখানে পার্টিকুলার কেসের উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করেছি, স্ট্যান্ডার্ড মিন টাইম, স্ট্যান্ডার্ড অ্যাপারেন্ট টাইম, স্ট্যান্ডার্ড সাইডরিয়াল টাইম। ঠিক আছে? জি স্যার। Okay. So use positive sign if the meridian of the place is to the east of the standard meridian and negative sign if it to the west of the standard meridian. এরপর আমরা আরেকটা কনভার্সন দেখি যে কনভার্সন অফ the mean time interval to the sidereal time interval and vice versa. তো এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার আগে আমরা কয়েকটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করতে হবে। তার মধ্যে একটা ছিল ট্রপিক্যাল ইয়ার। এটা আমরা নাম শুনেছি, ট্রপিক্যাল ইয়ার। ট্রপিক্যাল ইয়ার কি আমরা নাম শুনেছি? সোলার ইয়ার? জি স্যার, সোলার ইয়ারের নাম কি? ও যেটাই সোলার ইয়ার সেটাই হচ্ছে ট্রপিক্যাল ইয়ার। এখানে আমরা আরেকটা ইয়ার পাবো যেটাকে বলা হচ্ছে সাইডরিয়াল ইয়ার। তো ট্রপিক্যাল ইয়ারটা কি? A year is the period of the Earth's revolution about the sun from some determinate position back again to the same position. কি বুঝলাম? এই যে আর্থ যে সানের চারপাশে রিভলিউট করতেছে, আর্থের যে সানের চারপাশে রিভলিউশন হচ্ছে, দ্যাট মিন্স আমরা যদি এভাবে সিচুয়েশনটাকে ডিফাইন করি যে সাপোজ এটা একটা পার্টিকুলার পয়েন্ট, এই যে এখানে বলা হচ্ছে কি ফ্রম সাম ডিটারমিনেট পজিশন ব্যাক अगेन টু দ্য সেম পজিশন। তাহলে ওই পজিশনটা যদি এটা হয়, আমার এটা যদি সান হয়, এটা যদি সান হয়, তাহলে আর্থ এট ফার্স্ট এখান থেকে যদি সে রিভলিউশনটা শুরু করে, ফুল রিভলিউশন করার পর আবার যখন সেম পয়েন্টে আসবে তখন তার একবার রিভলিউশন কমপ্লিট হবে, তাই না? স্যার রিভলিউশনটা কি সানের? রিভলিউশনটা হচ্ছে আর্থের, আর্থস রিভলিউশন। স্যার সিস্টেমটা বুঝলাম না স্যার, আরেকবার একটু বলুন। আচ্ছা, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরবে নাকি পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরবে? সূর্যের চারদিকে পৃথিবী ঘুরবে। তাহলে এটা যদি সূর্য হয়, আমি বললাম কি পৃথিবী এই জায়গাতে আছে, এই যে পৃথিবী রিভলিউট করতেছে সূর্যের চারিদিকে, ঠিক আছে কিনা স্টেটমেন্ট? জি স্যার। তাহলে নিশ্চয়ই আর্থকে একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে রিভলিউশনটা শুরু করতে হয়, কারণ আমরা কমপ্লিট রিভলিউশন কখন হিসাব করতে পারবো? যদি আমরা ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যদি একই পয়েন্টটা হয়, তাই না? একটা তাকে রেফারেন্স পয়েন্ট মেনটেন করতে হবে। তাহলে ধরে নিলাম এটাই হচ্ছে আমার আর্থের রেফারেন্স পয়েন্ট, তাহলে সে এখান থেকে রিভলিউশন শুরু করলো সানের রেসপেক্টে। যখন সে কমপ্লিট রিভলিউশন করে আবার সে আগের পয়েন্টে ফিরে আসবে, তখন আমরা একটা কমপ্লিট রিভলিউশন পাবো। এটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল ইয়ার অর সোলার ইয়ার। ক্লিয়ার কিনা? জি স্যার। The reference point chosen for the use of the mean is the first point of arise. তাহলে এক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হিসেবে আর্থ কাকে ইউজ করে? ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ। ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ কে। এটা আমরা চাইলে যে কোনো ফিক্সড স্টারের রেসপেক্টেও কি করতে পারি? আর্থ কিন্তু যে কোনো কিছু রেসপেক্টে এই রিভলিউশনটা করতে পারে।
আইদার ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ এর রেসপেক্টে করতে পারে, এটাকে রেফারেন্স পয়েন্ট ধরে, আবার যে কোনো একটা ফিক্সড স্টারকে রেফারেন্স পয়েন্ট ধরে তার রেসপেক্টেও কিন্তু আর সানের রেসপেক্টে কি করতে পারে, সানের চারপাশে রিভলিউট করতে পারে। তো যখনই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ এর রেসপেক্টে রিভলিউশনটা হয় তখন সেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে দ্য ইয়ার্স সো চুজেন ইজ দ্য ট্রপিক্যাল ইয়ার অর সোলার ইয়ার। আর সাইড্রিয়ালটাও আমরা জেনারেলি বলে থাকি এভাবে, যা ইট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য আর্থ ইন মেকিং ওয়ান কমপ্লিট রিভলিউশন রাউন্ড দ্য সান উইথ রেফারেন্স টু এ ফিক্সড স্টার। ক্লিয়ার? আমরা সোলার ইয়ারটা বলতেছি কার রেসপেক্টে? আর্থের রেফারেন্স পয়েন্ট কে? ফার্স্ট পয়েন্ট অফ এরিস। আর সাইড্রিয়াল ইয়ারের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট কে? ফিক্সড স্টার, যে কোনো ফিক্সড স্টার। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই যে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ কে আমরা যে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতেছি সোলার ইয়ারের ক্ষেত্রে, এখানে আমরা এক ধরনের প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে কি the first point of arise has a retrograde motion westwards, কারণ ফার্স্ট পয়েন্ট অফ এরিস এর মুভমেন্ট হয় হচ্ছে সবসময় ওয়েস্টওয়ার্ড, এটা তো জানি আমরা নাকি? ইস্ট থেকে ওয়েস্টের দিকে, ওয়েস্টওয়ার্ড আর কি, হ্যাঁ সেটাই, ইস্ট থেকে ওয়েস্টের দিকে, মানে সবসময় ওয়েস্টওয়ার্ড। তাহলে বলা হচ্ছে কি ফার্স্ট পয়েন্ট এরিস। আচ্ছা প্রথমে আরেকটু বলে রাখি, এখানে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজটা কি বলতো, মনে আছে? আমরা দুইটা পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম, ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ, ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা। এই দুইটা পয়েন্ট কি ছিল মনে আছে? বলতে পারবা কেউ? আমি একটু ক্লু দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ইকুয়েটর এবং ইক্লিপ্টিক। এবার কেউ বলতে পারবা? ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজটা কি বলতে পারবা কেউ? ইকুয়েটর এবং ইক্লিপ্টিক যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা। হ্যাঁ, তাইলে কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করবে? দুইটা। একটা পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ বলে, আর একটা পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা বলে। তাইলে এই দুইটা পয়েন্টের কিন্তু সব সময় চেঞ্জ হয়, এটা ঠিক কিনা? জি স্যার। কেন চেঞ্জ হয়? কারণ সান নিজেই তো রোটেট করতেছে, তাই না? সান যখন ঘুরতে থাকে ইক্লিপ্টিক বরাবর, তখন কিন্তু সব প্রতি মুহূর্তে কি হবে, এই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ বা ফার্স্ট পয়েন্ট অফ লিব্রাটা কি হবে, চেঞ্জ হবে না? জি স্যার। তো এটার মাধ্যমে আমরা ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ এর মুভমেন্টটাকে কনসিডার করতে পারি। বুঝা গেছে কিনা? তাইলে যখনই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ এর মুভমেন্টটা হয় ওয়েস্টওয়ার্ড ডিরেকশনে, তখন এটার মোশনটা আস্তে আস্তে কি হয়, কমে যায়। has a retrograde motion westwards through an arc of 50.22 সেকেন্ড পার ইয়ার। তাইলে প্রতি বছর এত সেকেন্ড করে কি হয়, মোশনটা রেট্রোগ্রেড করে, দ্যাট মিন্স ডিক্রিজ করে। বুঝা গেছে? ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ যখন ওয়েস্টওয়ার্ডে মুভমেন্টে যায়, তখন সে প্রতি বছর 50.22 সেকেন্ড কি করে, রেট্রোগ্রেড করে, দ্যাট মিন্স ডিক্রিজ করে মোশনটা। বুঝা গেছে কিনা? জি স্যার। ওই পয়েন্ট টু চেঞ্জ হচ্ছে স্যার, তাহলে ওটা কিভাবে ইয়া করবে স্যার, ইমপ্যাক্টটা বুঝতেছি। আচ্ছা এখন দেখো যে কেন এই মোশনটা রেট্রোগ্রেড করে বা ডিক্রিজ করে। তার একটা কারণ হচ্ছে কি, the retrograde motion of the first point of arise is due to the attraction of the moon and the sun। কারণ এই ফার্স্ট পয়েন্ট অফ এরিসটা আসলে কার সাথে ইনভলভ, সানের সাথে না, এবং করেসপন্ডিংলি মুনের সাথেও। তাহলে যার কারণে হয় কি, মুন এবং সানের কম্বাইন্ড অ্যাট্রাকশনের কারণে এই ফার্স্ট পয়েন্ট অফ এরিস এর মোশনটা পার ইয়ারে এই রেটে কি করে, ডিগ্রেড করে। বুঝা গেছে? জি স্যার। এটা জাস্ট মেজারমেন্ট থেকে পাওয়া আর কি, যে প্রতি বছর কি পরিমাণ কমে। হুইচ কজেস দা, তাহলে এটার ইফেক্টটা কোথায় পড়তেছে, আর্থের উপর গিয়েও পড়তেছে। কিভাবে? আচ্ছা প্রথমে এটা বুঝতে পারতেছি কিনা যে
ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের যদি রেট্রোগ্রেড মোশন হয় এটার ইফেক্ট আর্থে পড়বে কিনা? জি স্যার, প্রভাব পড়বে। কেন বলতে পারবা? কারণ আমরা একটু আগেই তো বললাম যে একটা অ্যাপ্রোচ হচ্ছে কি সোলার ইয়ার বের করার, যে আর্থ সানের চারপাশে রিভলিউট করতেছে কার রেসপেক্টে? ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের রেসপেক্টে, তাই না? জি স্যার। ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজকে রেফারেন্স পয়েন্ট ধরে আর্থ কি করে? ওই যে সানের চারপাশে রিভলিউট করে, তাই তো? তাহলে সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট অ্যারাইজ যদি মুভমেন্টে যদি রেট্রোগ্রেড মোশন হয় তাহলে সেক্ষেত্রে তার ইফেক্ট কি আর্থের উপর পড়বে না? জি স্যার, পড়বে, কিন্তু এর হ্যাঁ। ইফেক্টটা কি হবে স্যার? হ্যাঁ, ইফেক্টটা কি হবে সেটাই বলতেছি। which causes the direction of the axis of the earth, that means axis of rotation, alter its position very gradually in such a way that, তাহলে কি হয়? এই রেট্রোগ্রেড মোশনের কারণে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের আর্থের যে অ্যাক্সিস অফ রোটেশন এটা কিন্তু তার পজিশনটা কি করে? অল্টার করে গ্রাজুয়ালি। কিভাবে করে সেটা? that earth arrives at the position of the vernal equinox a little earlier each year. এই জিনিসটা বুঝছি কিনা? ভার্নাল ইকুইনক্স মানে কি? আমরা দুইটা ইকুইনক্স পড়ছিলাম, একটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স আর একটা হচ্ছে অটামনাল ইকুইনক্স। মনে আছে কোনটা কি? বার্নাল ইকুইনক্স হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিসকে বলে। এক্স্যাক্টলি। আর অটামনাল ইকুইনক্স ছিল হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা। মনে আছে? জি স্যার। আচ্ছা, তাইলে এখানে বলা হচ্ছে কি যে আর্থের অ্যাক্সিস অফ রোটেশনের পজিশনটা অল্টার হয় কিভাবে? সেটা যে আর্থ অ্যারাইভস এট দ্য পজিশন অফ দ্য ভার্নাল ইকুইনক্স, দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইভস a little earlier each year. এই জিনিসটা বুঝছি কিনা? This phenomenon is known as the precession of equinoxes. আবার বলি, আর্থ অ্যারাইভস এট দ্য পজিশন, কারণ এই যে আমি নিচে ডায়াগ্রামে এখনো মানে ডায়াগ্রামটা এখনো আছে যে এটা হচ্ছে সান, আর্থ হচ্ছে কি? আর্থ এই সার্কেল বরাবর এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ, এই পয়েন্টের রেসপেক্টে সে কি করতেছে? সানকে রিভলিউট করতেছে, তাই তো? তাইলে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ থেকে শুরু করতেছে সে, আবার সে কমপ্লিট রিভলিউশন করে, আবার সেই একই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ আসতেছে, তখনই আমার 1 সোলার ইয়ার হচ্ছে, তাই তো? তাইলে যদি ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের রেট্রোগ্রেড মোশন হয় তাইলে সেক্ষেত্রে সে আর্থ কি করবে? রোটেশন করার সময় আগের চেয়ে একটু দ্রুত ভার্নাল ইকুইনক্সে পৌঁছে যাবে না? বুঝা গেছে কিনা? এখানে রেট্রোগ্রেড মোশন হচ্ছে কার? ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের না? জি স্যার। তাইলে সেটা হচ্ছে কত? পার ইয়ারে 50.22 সেকেন্ড করে। তাইলে দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আর্থ যখন রিভলিউট করবে সানকে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের রেসপেক্টে, তাইলে কমপ্লিট রিভলিউশন যখন হবে তখন আর্থ, আচ্ছা এটাকে আমরা এভাবে বলি, ডায়াগ্রামটা যদি এভাবে আরেকটু দেখাই, এটা হচ্ছে আমার সান, তাহলে ফার্স্ট পয়েন্ট অফ এরিস ধরো ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল, তাহলে এখান থেকে আমার আর্থটা রোটেশন শুরু করবে। তাহলে যখন ফুল রোটেশন হবে, ফুল রোটেশন হওয়ার সময় ফার্স্ট পয়েন্ট অফ এরিসটা যদিও বা যদি রেট্রোগ্রেড মোশন যদি না হতো তাহলে কিন্তু আর্থ এখান থেকে রিভলিউশন শুরু করে আবার সেই সেম পয়েন্টে আসতো, কিন্তু ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজের কি হচ্ছে? রেট্রোগ্রেড মোশন হচ্ছে পার ইয়ারে 50.22 সেকেন্ড করে। দ্যাট মিন্স এই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজটা যখন এক্স্যাক্টলি একটু আগে থাকবে, আমি জাস্ট এখানে দুইটা পজিশন দেখানোর মানে হচ্ছে কি, একটা হচ্ছে ইনিশিয়াল ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ আর একটা হচ্ছে সেকেন্ড পজিশন অফ ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ। তাহলে সেকেন্ড পয়েন্টটা কখন হবে?
50.22 স্যার পিছিয়ে থাকবে। পিছাই থাকবে, দ্যাট মিনস আর্থ যখন রিভলিউট করবে তখন সে আগের চেয়ে একটু আগেই ওই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইসে চলে আসবে। জি স্যার। তাইলে এই যে সামান্য যে পরিবর্তনটা সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কত দিয়ে, এই যে 50 মিনিট 22 সেকেন্ড। এবার এখান থেকে আমরা বলতে পারি কি, ডিউ টু দ্য প্রেসিশন অফ ইকুইনক্সেস দেয়ারফর দ্য আর্থ ডাজ নট রিভলভ বাই 360 ডিগ্রি রাউন্ড দ্য সান from the position of the vernal equinox to the next vernal equinox, but revolves through 360 minus 50 second 50.22 second. এটা ক্লিয়ার কিনা? জি স্যার, এটা ক্লিয়ার। হ্যাঁ বলো। স্যার ওই যে 1 বছরের জন্য স্যার আমাদের 50 মিনিট হচ্ছে 22 সেকেন্ড পেছনে যে পেলাম, হ্যাঁ, পরের বছরের জন্য স্টার্টিং পয়েন্ট ওইটা হবে না পরের বছরের জন্য স্যার? স্টার্টিং পয়েন্টটা এই নিচের পয়েন্ট হবে না? সেম পয়েন্টটা, না স্যার, নিচের পয়েন্টটা, হ্যাঁ নিচের পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট হবে না? হ্যাঁ নিচের পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট হবে। আর তারপরে মানে ওই বছর শেষে আবার একটা ল্যাগ পাবো, আবার আরেকটা ব্যাক পাবো। হ্যাঁ ডেফিনেটলি প্রতি বছর কিন্তু এই হারে কমবে। জি স্যার। সেজন্য কিন্তু এই ইফেক্টটা আমাকে কনসিডার করতে হবে, আর না হয় কিন্তু এটা আমি বাদ দিলেও পারতাম। তাহলে স্যার প্রতি বছর 50.22 সেকেন্ড কমবে। এভাবে হ্যাঁ, এভাবে মোশনটা কমবে। তাইলে দেখো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, কেন 360 থেকে 50.22 সেকেন্ডটা বাদ যাচ্ছে। জি স্যার বুঝছি। এই যে জাস্ট এই অ্যাঙ্গেলটা, এটা যদি কমপ্লিট যাইতো, রিট্রোগ্রেড মোশন যদি না হইতো, সেটা 360 হইতো। কিন্তু এখন আর্থ যখন রিভলিউট করতেছে তখন সে আসলে এই 360 মাইনাস 50.22 সেকেন্ড গেলেই সে ভার্নাল ইকুইনক্স কে পেয়ে যাবে। ক্লিয়ার কিনা? বুঝছি নাকি? স্যার তাহলে স্যার এটার ইফেক্টটা কি স্যার? বুঝি নাই। এটার ইফেক্ট আমরা আস্তে আস্তে দেখবো। এটার ইফেক্টটাই তো আমরা ওই কনভার্সন থেকে বুঝবো আর কি, ইফেক্টটা। এতটুকু বুঝছি কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এবার কনভার্সনে যদি যাই, হ্যাঁ, দ্য সান অ্যাডভান্সেস, এখানে কনভার্সনটা বেসিক্যালি হবে তোমার সাইডরিয়াল ডে এবং সোলার ডে এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমরা একটু পরে আসতেছি। The sun advances among the stars in the same direction west to east. এটা আমরা আগেও বলেছিলাম এই ডিরেকশন নিয়ে, আমরা যখন টাইমের ডেফিনেশন বলতেছিলাম। As the earth revolves about the axis, এটা বুঝছি কিনা? আর্থ যেভাবে নিজের এক্সিস অফ রোটেশনের রেসপেক্টে রিভলভ করে, কোন ডিরেকশনে? ওয়েস্ট টু ইস্ট না? জি স্যার। ঠিক একই সাইন কনভেনশন মেনটেন করে কি, যে কোনো স্টারের রেসপেক্টে সানও ঠিক একইভাবে সেম ডিরেকশনে কি করবে? রোটেট করবে। এটা হচ্ছে, যদিও বা সান তো আসলে রোটেট করে না, এটা স্টারের পার্সপেক্টিভ আর কি। স্টারে যদি কোন একজন অবজারভার থাকে, তার পার্সপেক্টিভ হবে কি, যে স্টারের চারপাশে সানটা ঘুরতেছে এবং ঠিক সেম ডিরেকশনে। এটা আমরা আগেও বলেছিলাম, মনে আছে কি না? একটা ছিল হচ্ছে তোমার অক্ষপথে রিভলিউশন, আর একটা ছিল কক্ষপথে রিভলিউশন। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম নাকি? জি স্যার। সো যদিও বা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি, এনি গিভেন মেরিডিয়ান, any given observer's meridian therefore crosses the first point of arise exactly once oftener than it does the sun in course of a tropical year. তাহলে বলা হচ্ছে কি, যে কোনো given meridian means observer meridian এর কথা বলা হচ্ছে। যে কোনো observer's meridian crosses the first point of arises exactly once oftener than it does the sun. এটা মানে কি বুঝলাম? একটা অবজারভার্স মেরিডিয়ান ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ কে, মানে সান আমরা যদি অবজারভারের পার্সপেক্টিভ বলি, সান যদি অবজারভারের মেরিডিয়ানকে ফুল রোটেশনের জন্য, ফুল রিভলিউশনের জন্য যে সময়টা লাগবে, তার চেয়ে একদিন সময় বেশি লাগবে হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিসের ক্ষেত্রে। এটা বুঝছি কিনা? স্যার এই স্টেটমেন্ট অনুযায়ী আমি বোঝার চেষ্টা করতেছি যে
এখানে যদিও বা সান কিন্তু আসলে কারো চারপাশে ঘুরে না, কিন্তু এটা অবজারভারের পার্সপেক্টিভ অনুযায়ী বলতেছি যে any given meridian, that means any given observer's meridian crosses the first point of Eris exactly once oftener than it does the sun. অর্থাৎ সান যদি অবজারভারের মেরিডিয়ানের রেসপেক্টে কমপ্লিট রিভলিউশনের জন্য যে সময়টা লাগবে, ঠিক আছে, ঠিক সেই ক্ষেত্রে তাইলে সানের কমপ্লিট রিভলিউশনের জন্য কোন সময়টা লাগবে, এই যে ট্রপিক্যাল ইয়ারটা লাগবে আর কি, এটা বুঝছি কিনা বলো আগে। জি স্যার। তাইলে ওই একই পিরিয়ডের জন্য ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজটা যদি ওই অবজারভার্স মেরিডিয়ানকে কমপ্লিট রিভলিউশন করে, তাইলে সানের চেয়ে একদিন বেশি লাগবে। এবং এই স্টেটমেন্টটার প্রুফটা পাচ্ছি কোত্থেকে আমরা, অ্যাকর্ডিং টু ভাসেল, উনি একজন সায়েন্টিস্ট, উনি একটা ক্যালকুলেশন করে দেখেছে যে দেয়ার আর 365.2422 মিন সোলার ডেজ ইন এ ট্রপিক্যাল ইয়ার and in the same period there are 366.2422 sidereal days. তাহলে এখন বাসেলের স্টেটমেন্টের সাথে এই সেকেন্ড স্টেটমেন্টটা মিলে কিনা? জি স্যার মিলে, একদিন বেশি। একদিন বেশি, হ্যাঁ। তো এটাকে আমরা আসলে ওই কনভার্সন সিস্টেমে এর যে এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করছে, সেই এক্সপ্রেশনটাকে আমরা আসলে কনভার্সন হিসেবে ইউজ করব এখন। সেটা কি রকম, যে 365.2422 মিন সোলার ডে ইকুয়ালস টু 366.2422 সাইডরিয়াল ডেজ। আচ্ছা, এটার আরেকটা প্রুফ আমরা একটু পরে দেখব। সো তাহলে এই এক্সপ্রেশন এটাকে আমরা লিখতে পারি বাসেলের স্টেটমেন্ট অনুযায়ী? জি স্যার, লেখা যায়। তাইলে এটা হচ্ছে তোমার একটা ট্রপিক্যাল ইয়ারের এক্সপ্রেশন বোঝানো হচ্ছে। এখন আমরা যদি একটা সিঙ্গেল ডেতে চলে আসি, ওয়ান মিন সোলার ডে, দ্যাট মিনস আমরা দুইটাকে যদি 365.2422 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এই সেকেন্ড স্টেটমেন্টটা লিখতে পারি কিনা, সেকেন্ড এক্সপ্রেশনটা? জি স্যার। এটা বুঝছি। তাহলে আমরা এই ওয়ান সাইডরিয়াল ডে কে 24 আওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এই ফ্র্যাকশন থেকে আমরা এই যে 3 মিনিট 56.56 সেকেন্ড পাবো। এটা বুঝছি কিনা? জি স্যার। ওকে, তাইলে এই এক নাম্বার এক্সপ্রেশন থেকে আমরা কি বুঝতেছি যে ওয়ান মিন সোলার ডে ইকুয়ালস টু হচ্ছে কি, ওয়ান ডে 3 মিনিট 56.56 সেকেন্ড অফ সাইডরিয়াল টাইম। দ্যাট মিনস the mean solar day is 3 minute 56.56 second longer than the sidereal day. এটা বলা যায়? জি স্যার, বলা যায়। আচ্ছা, এটার একটা প্রুফ আমরা একটু পরে দেখবো একটা জিওমেট্রি দিয়ে, যে মেইন সোলার ডেতে কেন সময়টা বেশি লাগে সাইডরিয়াল ডের চেয়ে। বুঝা গেছে? এই স্টেটমেন্ট থেকে আমরা কি বুঝতেছি যে সোলার ডেটা সাইডরিয়াল ডের চেয়ে 3 মিনিট 56.56 সেকেন্ড কি লঙ্গার, তাই না? তাইলে লঙ্গার হওয়ার কারণেই একটা ট্রপিক্যাল ইয়ারে কোন কোন ডেটা নাম্বার অফ ডে কার ক্ষেত্রে বেশি লাগবে, সোলার ডে নাকি সাইডরিয়াল ডে? সোলার ডে। মানে নাম্বার অফ ডে বেশি লাগবে সাইডরিয়াল ডে। এক্স্যাক্ট, এটা বুঝছি কিনা? নাম্বার অফ ডে বেশি লাগবে কার ক্ষেত্রে, সোলার ডে নাকি সাইডরিয়াল ডে? সাইডরিয়াল ডে। সাইডরিয়াল ডে তে বেশি লাগবে, কারণ সোলার ডে, হ্যাঁ বলো বলো। যার সময় বেশি তার তো দিন বেশি লাগবে। যার সময় বেশি তার তো দিনের সংখ্যা বেশি লাগবে। কিভাবে বেশি লাগবে? ওই যে 3 মিনিট 56.56 সেকেন্ড স্যার, এটা আমাদের এক্সট্রা টাইম না? এটা হচ্ছে কি সাইডরিয়াল ডে এর চেয়ে লঙ্গার। জি স্যার। তার মানে কি বোঝাচ্ছে? আমরা কম লাগবে স্যার সময়। না না, আমার প্রশ্নটা হচ্ছে কি, ধরো এই স্টেটমেন্টটা তো আমি বুঝলাম যে the mean solar day is 3 minute 56 ডেটে কনভার্ট করি স্যার, তাহলে বুঝি নাই। 3 মিনিট 56.56 সেকেন্ড আচ্ছা, এটাকে ডেতে কনভার্ট করি, তাহলে ধরো কত ডে আমাদের সাইডরিয়াল টাইমে বেশি? সাইডরিয়াল টাইমে বেশি নাকি সোলার ডে তে বেশি?
সাইডেরিয়াল বেশি হবে। নাম্বার অফ ডে, আচ্ছা প্রশ্নটা মনে হয় বুঝো না এখনো। এখানে পিরিয়ডটা সেম, পিরিয়ডটা হচ্ছে কি ট্রপিক্যাল ইয়ার, হ্যাঁ পিরিয়ডটা হচ্ছে আমার ট্রপিক্যাল ইয়ার বা সোলার ইয়ার। তাহলে ট্রপিক্যাল ইয়ারের মধ্যে আমার প্রশ্ন ছিল কি সাইডরিয়াল ডে অথবা সোলার ডে হিসাবে, এই দুইটা সিস্টেম তো দুইটা, সোলার ডে আর একটা হচ্ছে সাইডরিয়াল ডে। তাহলে এই দুইটা ডে সিস্টেমের মধ্যে নাম্বার অফ ডে কার ক্ষেত্রে বেশি লাগবে অ্যাকর্ডিং টু দিস এক্সপ্রেশন অর স্টেটমেন্ট? কারণ এখানে দেখো বাসেলের এক্সপ্রেশনে কি ছিল, ওই সেম ট্রপিক্যাল ইয়ারে সাইডরিয়াল ডে লাগবে আমার 366, আমি ধরো ফ্র্যাকশনটা বাদ দিলাম আপাতত বোঝার সুবিধার্থে। ধরো সাইডরিয়াল ডে লাগবে হচ্ছে 366টা আর সোলার ডে লাগবে হচ্ছে 365টা। তাইলে সোলার ডে এর লেন্থ বেশি বলেই আমার কিন্তু নাম্বার অফ ডে সোলার ডে তে কম লাগবে। এখনো বুঝো নাই নাকি? বুঝছি স্যার। সো এখন আমরা এটা ডে এর এক্সপ্রেশন ছিল, এখন আমরা করব কি সেটাকে ডে থেকে আওয়ারের এক্সপ্রেশনে নিয়ে আসলাম, আওয়ার থেকে মিনিটের এক্সপ্রেশনে নিয়ে আসলাম, মিনিট থেকে সেকেন্ডের এক্সপ্রেশনে নিয়ে আসলাম। দ্যাট মিন্স যে এক্সপ্রেশনটা যখন কাজে লাগে আর কি। এটা কি আমরা করতে পারবো নাকি? লাস্টের তিনটা এক্সপ্রেশন কি বুঝছি? জি স্যার বুঝছি। এই যে এই এক্সপ্রেশনটা ছিল হচ্ছে আমার ডে তে, আমি ডে থেকে কিসে নিয়ে আসলাম আওয়ারে 24 দিয়ে ভাগ করে ডিভাইড করে, এরপর আমি আওয়ার থেকে মিনিটে নিয়ে আসলাম 60 দিয়ে ডিভাইড করে, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসলাম আবার 60 দিয়ে ডিভাইড করে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যখন প্রবলেম দেখবো তখন মানে যখন যে এক্সপ্রেশনটা কাজে লাগবে তখন আমরা সেটা ইউজ করতে পারবো, অথবা আমরা শুধু এটা মনে রাখলেই হবে, বাকিগুলো তো এমনিতে বের করা যাবে। Thus, to convert the mean solar time to the sidereal time, we will have to add a correction of 9 point, এই যে এটার কথা বলা হচ্ছে, we will have to add a correction of 9.8565 second per hour of mean time. This correction is called the acceleration. বুঝছি? এটাকে জাস্ট এক্সপ্লেন করা হচ্ছে এখানে এই এক্সপ্রেশনটাকে। তাহলে এখন দেখো এটার একটা প্রুফ আমরা একটু পরে দেখবো আর কি, যে এই টাইমটাকে নিয়ে যে কেন লঙ্গারটা, আপাতত আমরা এতটুকু বুঝছি কিনা। এখানে অ্যাক্সিলারেশন বলার কারণ হচ্ছে কি যেহেতু কারেকশনটা অ্যাড হচ্ছে এডিশন হিসেবে, এটা বুঝছি? এখানে অ্যাক্সিলারেশন বলার কারণ হচ্ছে কি কারেকশনটা যেহেতু এডিশন হিসেবে আসতেছে, এটা যদি সাবট্রাকশন হিসেবে আসে তখন আমরা অন্য ধরনের কারেকশন দিয়ে ডিফাইন করব, এটাও আছে একটু পরেই দেখবো আমরা। এবার আসি ওই কারণটা কি ছিল, যে সোলার ডে এর ক্ষেত্রে এই টাইমটা কেন বেশি লাগবে সেটা আমরা একটা জিওমেট্রিক এক্সাম্পল থেকে দেখার চেষ্টা করি। To get the concept how a mean solar day is of a longer time interval than the sidereal time, let us study figure 1.34. আচ্ছা এই ফিগারটা যদি দেখি আমরা, let's see be the center of the earth, দেখা যাচ্ছে, and O be the position of the observer at noon, এই যে ও হচ্ছে কি অবজারভারের একটা পজিশন এট নুন অফ ইটস মেরিডিয়ান। এটা কেমনে বুঝছি যে অবজারভার এট নুনে আছে, কেমনে বুঝছি বলো তো? সূর্য একদম স্ট্রেইট আছে, বুঝি নাই। সূর্য একদম মাথার উপরে আছে, এই যে আমরা যদি সেন্টার এবং অবজারভারের পয়েন্টটাকে কানেক্ট করে যদি এক্সটেন্ড করি সেটা কিন্তু সানের সেন্টার দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে সানের সেন্টার, এবং ঠিক একই ভাবে আমার ইকুইনক্সের ভার্নাল ইকুইনক্সের পজিশনও কিন্তু এই লাইন বরাবরই আছে ইনিশিয়ালি। ঠিক আছে? ওকে, বলা হচ্ছে কি এট নুন অফ ইটস মেরিডিয়ান, এবং এটা হচ্ছে আমার অবজারভারের মেরিডিয়ান, অবজারভার এই বরাবর রোটেট করতেছে আর কি।
অবজারভার তো রোটেট করবে না, মানে আর্থটা রোটেট করতেছে আর কি, তাই তো? জি স্যার। এবং বলা হচ্ছে কি এই যে এট নুনে, যখন নুন পজিশনে কনসিডার করা হচ্ছে অবজারভার of its meridian at the date of the equinox. At the date of the equinox means এই বরাবর আসলে কে থাকতেছে, ইকুইনক্সও থাকবে। অর্থাৎ এটা এভাবে যদি আমরা এক্সপ্লেন করি যে সি এবং অবজারভারের পজিশন এই দুইটাকে কানেক্ট করে এক্সটেন্ড করলে সেটা সব সময় ইকুইনক্স বরাবর থাকবে। বুঝা গেছে কিনা? আচ্ছা, এটার একটা রিফ্লেকশন আমরা একটু পরে দেখব, পরের স্টেপে গিয়ে। ও বি দা পজিশন অফ দ্য অবজারভার এট নুন অফ ইটস মেরিডিয়ান এট দ্য ডেট অফ দ্য ইকুইনক্স, লেট C1 বি দা পজিশন অফ দ্য আর্থ সেন্টার দ্য নেক্সট ডে। এই যে C1, তাহলে C থেকে C1 এর ডিসটেন্স কতটুকু ডে হিসাবে? 1 ডে। 1 ডে। তাহলে এখন কি ঘটনা ঘটবে? After the earth makes one complete rotation with reference to first point of arise, তাহলে এখানে আর্থের যে রোটেশন হচ্ছে, তাহলে আর্থ আসলে কাকে রোটেট করতেছে বলতো? মানে রিভলিউশন কাকে করতেছে? সানকে। সানকে, এক্স্যাক্টলি। এবং কাকে রেফারেন্স পয়েন্ট ধরে? সানকে। সিকে। কাকে রেফারেন্স পয়েন্ট ধরে? এক্স্যাক্টলি, ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ কে ধরে। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে কি আফটার দ্য আর্থ মেক্স ওয়ান কমপ্লিট রোটেশন উইথ রেফারেন্স টু ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ, দ্য অবজারভার উইল বি এট O1। এটা বুঝছি কিনা আগে বলি আমরা। দ্য অবজারভার উইল বি এট O1। আরেকবার স্যার। তাহলে নতুন পজিশনে একদিনের পরে, হ্যাঁ, একদিন পরে অবজারভারের পজিশনটা কি O1 হবে নাকি O প্রাইম হবে? এটা হচ্ছে বুঝার বিষয়। কিছুটা কম হবে তো স্যার। কিছুটা কম হবে সেটা আমরা পরে আসি। পজিশনটা কোথায় হবে, কম বেশিটা আমি পরে বলবো। O1 পজিশন হবে। 1 হবে স্যার। যেমন ধরো, যেহেতু আর্থটা কিন্তু আমার রোটেট করতেছে কাকে রেফারেন্স পয়েন্ট ধরে? ইকুইনক্স কে, ভার্নাল ইকুইনক্স, দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ। এটা বুঝছি কিনা বলো আগে। তাহলে যদি সেটা হয়, দ্যাট মিন্স সিও লাইন যে বরাবর থাকবে, ইকুইনক্সও সে বরাবর থাকবে। তাহলে এখানে নেক্সট ট্রানজিটে, দ্যাট মিন্স একদিন পরে অবজারভারের পজিশন হচ্ছে আমার O1। তাহলে দেখো এখানে ঠিক যে অ্যাঙ্গেলে ছিল এখানে ঠিক সেম অ্যাঙ্গেলে না O1টা? তাইলে CO এই লাইনটা যখন ইকুইনক্স বরাবর ছিল, ঠিক এই পজিশনেও C1 O1 লাইনটা কি বরাবর থাকবে? ইকুইনক্স বরাবর থাকবে, দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ বরাবর থাকবে। হ্যাঁ, এরপর বলা হচ্ছে কি and the sidereal time will be the same as it was the day before when he was at O। তাহলে sidereal টাইমটা সেম হবে। এটা বুঝছি কিনা বলো, sidereal টাইমটা কেন সেম হবে? দ্যাট মিন্স আমরা যদি ফার্স্ট পজিশনে ধরি, এখানের জন্য যে sidereal টাইমটা বা sidereal ডে, দ্যাট মিন্স O থেকে শুরু করে আবার O, আর এখানে হচ্ছে তোমার O1 থেকে শুরু করে আবার O1। তাহলে দুই ক্ষেত্রে sidereal টাইমটা সেম না? এখন দেখো sidereal টাইমটা সেম। এখন আমার এই যে স্টেটমেন্টটা ছিল এট নুন, অবজারভারের পজিশন এট নুন, এখন 24 ঘন্টা পরে আমি যদি অবজারভারের সেই পজিশনটা আবার রিলোকেট করতে চাই, তাহলে অবজারভারের সেই নুন পজিশনটা কোথায়? সেকেন্ড স্টেপে O1 প্রাইমে। এট নুন আমি আবার বলতেছি, এট নুন সিচুয়েশনটা কোথায়? O প্রাইম কেমনে বুঝছি? O প্রাইম যে হ্যাঁ, তাহলে দেখো এই যে C1 ও প্রাইম কে এক্সটেন্ড করলে সেটা সানের সেন্টার দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমার সোলার ডে যদি আমি বানাইতে চাই, আমার তো সাইডরিয়াল টাইমটা আমি O1 এ শেষ, এটা বুঝছি আমরা সেম। কিন্তু যদি আমরা সোলার ডে বানাইতে চাই, দ্যাট মিন্স এট নুন সিচুয়েশন, আগে অবজারভার যে নুন সিচুয়েশনে ছিল, আমরা যদি সেই সেম সিচুয়েশন আসতে চাই, তাইলে আর্থ কে আরো এক্সট্রা এতটুকু রোটেট করতে হবে। এটা ক্লিয়ার কিনা? জি স্যার।
এবং সেটা হচ্ছে সেই আর্কের নাম হচ্ছে O1 O প্রাইম। এই পরিমাণ অংশ আর্থকে এক্সট্রা রোটেট করতে হবে কোথায়? সোলার ডে কমপ্লিট করার জন্য। সোলার ডে মিন্স এই নান টু নান, সরি নুন টু নুন। এখন বুঝছি? জি স্যার। যেমন ধরো এই পয়েন্টে কিন্তু এই পয়েন্টে সোলার ডে এবং এই সাইড রিয়েল টাইম কিন্তু সেম ছিল। কেন বলতো? ও পয়েন্টে সোলার টাইম, দ্যাট মিন্স সোলার ডে এবং সাইড রিয়েল ডে সেম ছিল। কেন? স্যার নুন পজিশনও ও ছিল। হ্যাঁ, কারণ নুন পজিশনও ছিল তোমার ইকুইনক্স বরাবর, কিন্তু ঠিক একদিন পরে নুন পজিশনটা কিন্তু ইকুইনক্স বরাবর থাকতেছে না। জি স্যার। তাইলে কোন ডিরেকশনে থাকবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি, সানের সেন্টার যে বরাবর। দ্যাট মিন্স আর্থকে তাইলে এক্সট্রা এতটুকু রোটেট করতে হবে সোলার ডে কমপ্লিট করার জন্য। সেটা এখানে বলা আছে যে টু রিভলভ এডিশনালি বাই দ্য আর্ক O1 O প্রাইম, দ্য টাইম টেকেন ফর দিস এডিশনাল রোটেশন ইজ, তাহলে এই এডিশনাল রোটেশনের জন্য সোলার ডেতে এক্সট্রা কত সময় লাগবে? এই যে 3 মিনিট 56.66 সেকেন্ড। এটা পাইছে কিনা দেখো তো, এই যে এটা। এখন বুঝছি। আচ্ছা, যদিও বা এখানে একটা ভ্যালু মনে একটু চেঞ্জ আছে, একটা 56.56 তো, এটা 56.56 হবে এটাইও। এখন বুঝছি কিনা সোলার ডেতে কেন টাইম বেশি লাগবে, এখন কি বুঝছি? জি স্যার বুঝছি। এবার আমরা আগের যেটা এক্সপ্রেশন দেখেছিলাম বাসেলের যেটা এক্সপ্রেশন, এটাকে জাস্ট এখন উল্টা করে লিখব যে 366 সাইড রিয়েল ডাইস ইকুয়ালস টু 365 সোলার ডাইস। একই এক্সপ্রেশন না, জাস্ট উল্টা করে লিখলাম। জি স্যার। একইভাবে 1 সাইড রিয়েল ডে সমান আমরা এটা লিখতে পারি কিনা, এখানে দেখো 1 মাইনাস এটা। জি স্যার। তো একইভাবে 1 সাইড রিয়েল ডে মানে আমার 24 ঘন্টার চেয়ে একটু কম হবে আর কি। 1 সাইড রিয়েল ডে ইকুয়ালস টু 23 আওয়ার 56। এটা কি কোথাও দেখেছো কিনা মনে পড়ে এই জিনিসটা? জি স্যার। কোথায় দেখছো বলো তো, কোথাও পড়ছি আমরা? এটা অধিবর্ষের সাথে স্যার যোগ করা হয়, টাইমটা পরে একদিন বানানো হয়। না না, এমনে এই পিরিয়ডটা দেখছো কিনা, শুনছো কিনা? ওই যে তোমাদের কি মনে পড়ে যে এক্স্যাক্টলি 24 ঘন্টায় একদিন না? হ্যাঁ জি স্যার। অ্যাকচুয়াল স্যার 9 এ পড়ছিলাম। হ্যাঁ, তখন ওই টাইমটা কত ছিল? তাহলে এক্স্যাক্টলি কত সময়ে একদিন? 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ডে। এই যে ওই জিনিসটা এখন পাইছো কিনা দেখো। 40 সেকেন্ড ছিল। এখন প্রুফ পাইছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে তোমাদের একজন বলতেছিল একটু আগে, এখান থেকে কিন্তু আমরা ওই যে লিপ ইয়ারের বিষয়টা মেনটেন করি আর কি। দ্যাট মিন্স আমাদের যে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটাকে আমরা ব্যালেন্স করার জন্য এই কনসেপ্টটা কাজে লাগাই আর কি, এই ইকুয়েশনটা। বুঝা গেছে? আচ্ছা, তাইলে এখান থেকে আমরা ডে এর জন্য যদি এটা লিখি, তাহলে আওয়ারের জন্য এভাবে লিখতে পারি, মিনিটের জন্য এভাবে লিখতে পারি, সেকেন্ডের জন্য এভাবে লিখতে পারি। দ্যাট মিন্স টু কনভার্ট 1 hour side real time to the mean solar time, a correction of 9.8296, that means এটা a correction of eto seconds per hour will have to be subtracted from the side real time. This correction is called the retardation. এখন ক্লিয়ার? কারেকশনটা যেহেতু নেগেটিভ, তো সেটাকে আমরা বলি কি রিটার্ডেশন। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। এবং আরেকটা ব্যাপার যেটা, যে আমরা আসলে ওই 24 ঘন্টার পরিবর্তে অ্যাকচুয়াল যে টাইমটা, দ্যাট মিন্স, তাহলে আমরা সেক্ষেত্রে এই যে 24 ঘন্টা বলি, এটা আসলে কোন টাইম, মানে কোন ডে হিসেবে জানি? সোলার ডে। সোলার টাইম। অথবা সেটাকে আমরা কি বলতে পারি? তাহলে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং। এই যে 1 সাইড রিয়েল ডে, আমরা যদি ওই যে একটু আগে যেটা বলছিলাম অ্যাক্সিলারেশন, ওইটার সাথে এটার সাথে ডিফারেন্সটা কোথায় বলো তো? অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশনটা দেখেছিলাম আর রিটার্ডেশনের ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা দেখতেছি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা
হ্যাঁ বুঝি নাই। একটা বাড়তেছে একটা কমতেছে স্যার, এইটুকু তো স্যার। মানে একটাতে বেশি সময় লাগবে, একটাতে মানে কম সময় আমি লাগবে। জাস্ট রিলেশনটা কি হবে তাইলে সাইডরিয়াল ডে এবং সোলার ডে, প্রথমটাতে অ্যাক্সিলারেশন যখন হচ্ছে, এটা আসলে দুই ক্ষেত্রে কিন্তু সেম এক্সপ্রেশন, আমরা জাস্ট একবার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ধরে করছি, আর একবার রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড ধরে করছি, তাই তো? একটাতে স্যার প্লাস করতে জি, হচ্ছে, একটাতে স্যার। মাইনাস করতে হচ্ছে। মানে এখানে just গ্রেটার দেন সাইডরিয়াল ডে, একটা হলো সাইডরিয়াল ডে লেস দেন সোলার ডে। হ্যাঁ, তাইলে এই দুইটা থেকে আমরা আসলে কি বুঝতেছি, কে লঙ্গার, অলরেডি সোলার ডে। এটা কি এখন সেকেন্ড রিটার্ডেশন থেকে ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি এতটুকুতে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এর ম্যাক্সিমাম থিওরি গুলা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। তো আমি তোমাদের কিছু প্রবলেম দেওয়ার কথা ছিল আর কি, এক্সাম্পল প্রবলেম। আমি কয়েকটা নিচে হয়তো আর কিছু কাজ বাকি আছে, আমি পুরোটা নিতে পারলে তোমাদের প্রবলেম গুলো পাঠাবো। হ্যাঁ, তাইলে তোমরা এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করবা, আর প্রবলেম হলো অবশ্যই তো আমার সাথে শেয়ার করবা। আর এটার জন্য বেসিক্যালি রেফারেন্স বই হচ্ছে তোমার পানমিয়া, এটা তো আমি প্রথমেই বলেছিলাম। আর কিছু প্রবলেম তোমরা আজিজের বই থেকে দেখতে পারো, আজিজের বইয়ে মনে হয় খুব কম প্রবলেম দেওয়া আছে, কয়েকটা মনে হয়, কিন্তু পানমিয়া বইয়ে প্রচুর প্রবলেম দেওয়া আছে, এক্সাম্পল প্রবলেম। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা নেক্সট ক্লাস থেকে ফটোগ্রামেট্রি শুরু করব। হ্যাঁ, নেক্সট ক্লাস মিন্স আগামী বৃহস্পতিবার নাকি? জি স্যার। আচ্ছা, চেষ্টা করবা যে তোমাদের এই সপ্তাহে মনে অনেকগুলো ক্লাস শেষ হবে, আমাকে আরেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবা আর কি। আর এই সপ্তাহে হবে না স্যার। কেন? স্যার এই সপ্তাহে স্যার অন্য ক্লাস আরো 3টা স্যার এক্সট্রা ক্লাস করছে আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আচ্ছা উপর ঠিক আমরা- আছে। স্যার ওমরি ম্যাম স্যারের ক্লাসও অ্যাড হয়েছে যে এই সপ্তাহে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, না নিতে পারলে তো সমস্যা নাই। জি স্যার। আর যদি সুযোগ থাকে দিবে আর কি। আমাদের প্রায় শেষের দিকে না? আচ্ছা, না না আমার শেষের দিকে না, স্যার কত ক্লাস লাগবে? এরপরে ফটোগ্রামেট্রিটা একটু বড় চ্যাপ্টার। আনুমানিক স্যার কতগুলো ক্লাস লাগতে পারে স্যার? কত, আরো 7-8টা, স্যার 1.5 ঘন্টা করে যদি দেওয়া হয় কতগুলো লাগতে পারে? ধরো অ্যাপ্রক্সিমেটলি 7-8টা মতো। আচ্ছা, এই উইকটা যাক, আমরা হয়তো বা নেক্সট উইকে একটু ইন্টেন্সিটি বাড়াবো আর কি, কি বলো? আচ্ছা স্যার, চেষ্টা করবো। ঠিক আছে। আর তোমরা যদি ওয়ার্কিং ডেতে যদি তোমাদের ক্লাস অন্য কারো ক্লাস যদি না হয় তাহলে আমাকে ইনফর্ম করতে পারো আর কি, তাহলে আমি ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। জি স্যার, ইনফর্ম করবো আপনাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। রেকর্ডিংসটা দিয়ে দিন স্যার। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব আমি, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।